ফ্রাইডের ক্লাসে আমরা কানেকশন চ্যাপ্টারটা শুরু করছিলাম এবং আমরা বলছিলাম যে কানেকশনে মেইনলি আমরা দুইটা টাইপের কানেকশন দিয়ে থাকি স্ট্রাকচারালিস্টিকে। একটা হচ্ছে বোল্ট আর একটা হচ্ছে ওয়েল্ডিং। এর মধ্যে বোল্টের কীভাবে স্ট্রেংথ বের করতে হয়, একটা বোল্টেড কানেকশনের স্ট্রেংথ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখছিলাম, গত ক্লাসে শিখছিলাম। মেইনলি বোল্টের স্ট্রেংথ ক্যালকুলেশন করার জন্য তিনটা স্ট্রেংথ বের করতে হয় বোল্টের। তার হচ্ছে শিয়ারিং স্ট্রেংথ, বিয়ারিং স্ট্রেংথ এবং টেন্সাইল স্ট্রেংথ। এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখছিলাম এবং সেখান থেকে বোল্টেড কানেকশনের স্ট্রেংথ বের করার আমরা একটা প্রবলেম সলিউশন করছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং কি জিনিস এবং ওয়েল্ডিং এর স্ট্রেংথ, একটা ওয়েল্ডেড জয়েন্টের স্ট্রেংথ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা হচ্ছে আজকের ক্লাসে দেখবো। তো প্রথমত বলা আছে ওয়েল্ডিং ইজ দ্য প্রসেস অফ জয়েনিং ম্যাটেরিয়ালস usually by heating them to suitable temperature such that the materials coalesce into one material. কথাটার মানে হচ্ছে এই ওয়েল্ডিংটা হচ্ছে আমরা মোটামুটি সবাই বাস্তবে ওয়েল্ডিং দেখছি। যখন দুইটা ম্যাটেরিয়াল একসাথে যুক্ত করা হয়, বিশেষ করে ধাতব ম্যাটেরিয়াল যুক্ত করার জন্য ওয়েল্ডিংটা ইউজ করা হয়, কারণ অধাতব ম্যাটেরিয়াল সেগুলো এই হিটে সহজে গলে না, তারা পুড়ে যায়। আর যেগুলো ধাতব ম্যাটেরিয়াল, সাপোজ স্টিলকে আমরা কি করতে পারি, একে যদি দুইটা ম্যাটেরিয়াল, দুইটা পাতকে বা দুইটা প্লেটকে একসাথে যদি যুক্ত করার জন্য কি করতে পারি, সেখানে যদি আমরা হিট দেই তাহলে দুইটা পাতই কি হবে, একটা সুইটেবল টেম্পারেচারে হিট দিলে দুইটা পাত গলে একসাথে লেগে গিয়ে দুইটা পাত একটা ম্যাটেরিয়ালে পরিণত হবে। তো সেই কথাটাই লেখা আছে, এই যে হিট দিয়ে দুইটা ম্যাটেরিয়ালকে আমরা একসাথে জোড়া লাগাইলাম, এই পদ্ধতিটাই হচ্ছে ওয়েল্ডিং। এখন এই যে আমরা শুধু হিটের কথা বললাম, এবং হিট ছাড়াও আরো কিছু ওয়েল্ডিং আসে। তো সেটাই পরের লাইনে লেখা আছে, দেয়ার মে অর মে নট বি প্রেশার অ্যান্ড দেয়ার মে অর মে নট বি পিলার ম্যাটেরিয়াল অ্যাপ্লাই। তার মানে হচ্ছে ওয়েল্ডিং এর মেইন যে জিনিসটা, হিট থাকবে, কারণ হিটের পাশাপাশি সেখানে প্রেশারও দেওয়া হইতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়েল্ডিং করার জন্য একদম যেই জয়েন্টটাতে আমরা ওয়েল্ডিং করতেছি সেখানে কিছু পিলার ম্যাটেরিয়াল ইউজ করা হয়। সো ওয়েল্ডিং এর ক্ষেত্রে হিটের পাশাপাশি প্রেশারও দেওয়া হইতে পারে, আবার যে জয়েন্ট ইউজ করতেছে সেই জয়েন্টটা পিলার ম্যাটেরিয়াল ইউজ করা হইতে পারে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট কথা লেখা আছে, আর্ক ওয়েল্ডিং। Say arc welding is a general term for many processes that use electrical energy in form of an electric arc to generate the heat necessary for welding. এখন এই যে আমরা বললাম যে ওয়েল্ডিং এর জন্য হিট প্রয়োজন হবে, তাহলে সেই হিটটা আমরা কিভাবে নিয়ে আসবো? তো সেটাই বলতেছে, সেই এই হিটটা নিয়ে আসা হয়েছে ইলেকট্রিসিটির মাধ্যমে। কিভাবে নিয়ে আসি? সেই ইলেকট্রিসিটির মাধ্যমে হিট জেনারেশন করে যে আমরা ওয়েল্ডিং করি, সেই পদ্ধতিটাকে বলতেছে হচ্ছে আর্ক ওয়েল্ডিং, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। এখানে হচ্ছে এই ইলেকট্রিসিটি ইউজ করে হিট জেনারেট করা হয়, হিট জেনারেট করে আমরা যে দুইটা ম্যাটেরিয়াল কানেক্ট করতে চাচ্ছি তাদেরকে সুইটেবল টেম্পারেচারে গলায় একটা ম্যাটেরিয়ালে পরিণত করা হয়, রূপান্তর করা হয়, জয়েন্টটা দেওয়া হয়। তো এখানে কিছু ওয়েল্ডিং এর জয়েন্টের টাইপ দেওয়া আছে, যে আসলে জাস্ট ওয়েল্ডিং টাইপের উপরে ডিপেন্ড করে কি কি টাইপের জয়েন্ট হইতে পারে। তো প্রথমে বলতেছে হচ্ছে বাট জয়েন্ট। বাট জয়েন্ট মানে হচ্ছে দুইটা প্লেট যদি এরকম থাকে, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। এখন এদেরকে আমরা জাস্ট এইখানে কানেক্ট করতে হবে আমাদের। তাহলে এই যে এখানে যে কানেকশনটা বা ওয়েল্ডিং করা হয় সেটাকে বলা হয় হচ্ছে বাট জয়েন্ট। এরপরে আছে ল্যাপ জয়েন্ট। ল্যাপ জয়েন্ট মানে হচ্ছে এটাই সব থেকে আমরা স্ট্রাকচারাল স্টিলে মোস্ট কমন ওয়েল্ডিং টাইপ দেখে থাকি। এইখানে হচ্ছে একটা স্টিলের প্লেট আছে, এইখানে আর একটা প্লেট আছে, এইখানে হচ্ছে তাদের যখন জয়েন্ট দেওয়া হয় তখন হচ্ছে এই যে এই সারফেসটা ওয়েল্ডিং করা হয়, তার সাথে সাথে হচ্ছে এই যে এইখানে এবং এইখানে ওয়েল্ডিং করে দেওয়া হয়। এখন এই যে ট্রায়াঙ্গুলার যে ওয়েল্ডিং করতেছি, এটার আলাদা একটা নাম আছে, এটা হচ্ছে আমরা এরপরের স্লাইডেই দেখব। এরপরে যদি আসে টি জয়েন্ট। টি জয়েন্ট মানে হচ্ছে যে ফিগারে যেটা দেখতেছি, এরকম একটা প্লেট আছে, এর উপরে আরেকটা প্লেট আমাকে ভার্টিক্যালি জয়েন্ট করতে হবে, একদম এই প্লেটের মিডিল থেকে ভার্টিক্যালি জয়েন্ট করতে হবে। তাহলে এই যে এরকম ইনভার্টেড টি শেপের যে একটা জয়েন্ট দেখতেছি, এটাই হচ্ছে টি জয়েন্ট। এখানে ওয়েল্ডিং করা হয়েছে এই যে এখানটা। এরপর আছে কর্নার জয়েন্ট, মানে টি জয়েন্টের মতোই, জাস্ট এখন আমাকে ভার্টিক্যালি কানেক্ট করতে হবে, কিন্তু সেটা হচ্ছে যে কোনো এক সাইডে কানেক্ট করতে হবে। এরকম কন্ডিশন হয় তাহলে কর্নার জয়েন্ট দেওয়া হয়। এক্ষেত্রে একটা প্লেটের একদম কর্নারে আর একটা প্লেট এরকম ভার্টিক্যালি জয়েন্ট দেওয়া হইতেছে এবং ওয়েল্ডিং করা হয়েছে এইখানটা। ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে এজ জয়েন্ট। এজ জয়েন্ট মানে হচ্ছে এই যে একটা প্লেট, এইটা একটা প্লেট, এই প্লেটটাও সেরকম পাশাপাশি জয়েন্ট দিতে হবে, এরকম পাশাপাশি জয়েন্ট দিতে হবে। পাশাপাশি জয়েন্ট দিলে এই যে সারফেসটা দেখতেছি, এই সারফেস বরাবর বা এই প্লেন বরাবর এই ওয়েল্ডিং করা হয় এবং এই যে জয়েন্টটা, এই জয়েন্টটাকে বলা হয় হচ্ছে এজ জয়েন্ট। এখানে আমরা কিছু ওয়েল্ডিং দেখলাম, এটা হচ্ছে জয়েন্টের উপরে ডিপেন্ড করে। কোথায় জয়েন্ট আছে, জয়েন্টের পজিশনের উপরে ডিপেন্ড করে আমরা কিছু ওয়েল্ডিং দেখি।
এখন আমরা আসবো হচ্ছে টাইপস অফ ওয়েল্ডিং। কি কি টাইপস এর ওয়েল্ডিং হয়, এটা কিন্তু এটা ছিল শুধু জয়েন্ট, ওয়েল্ডিং এর জয়েন্ট টাইপ। এটা হচ্ছে ওয়েল্ডিং এর টাইপ, এটা কিন্তু ওয়েল্ডিং এর টাইপ ছিল না, এটা হচ্ছে জাস্ট জয়েন্ট এর টাইপ, যে কোন পজিশনে ওয়েল্ডিং করলে সেই জয়েন্টের নাম কি হয় সেটা আমরা এখানে দেখলাম। এখন আমরা দেখবো যে কিছু আসলে ওয়েল্ডিং টাইপ। ওয়েল্ডিং টাইপের মধ্যে এখানে 4টা ওয়েল্ডিং বলা আছে, একটা হচ্ছে গ্রুভ ওয়েল্ড, ফিলেট ওয়েল্ড, স্লট ওয়েল্ড, প্লাগ ওয়েল্ড। এর মধ্যে স্ট্রাকচারাল স্টাইলে আমরা যে যত ওয়েল্ডিং ইউজ করি সবগুলো হচ্ছে ফিলেট ওয়েল্ড। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ওই যে আমাদের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর যে বিম, সরি, বিমের সাথে যে স্টেপনার বা কলামের সাথে যে স্টেপনার বা বেস প্লেট, এই সমস্ত যত এখানে যা ওয়েল্ডিং আছে সমস্ত ওয়েল্ডগুলো হচ্ছে ফিলেট ওয়েল্ড। এরপরে আপনারা নেক্সট সেমিস্টারে এই স্টিল স্ট্রাকচারের একটা ল্যাব করবেন, সেশনাল করবেন, সেখানে মেনলি প্লেট গার্ডার ডিজাইন আছে এবং তার সাথে সাথে স্টিলের ট্রাস আছে। তো সেখানে ওই প্লেট গার্ডারেও স্যার ওয়েল্ডিং মূলত এর ওয়েল্ডিং জয়েন্ট বেশি মানে ইউজ করা হয় নাকি এমনি বোল্ট জয়েন্ট গুলো যেগুলোতে বোল্ট দেয়া বোল্ট বোল্ট কানেকশন দেয়া? জয়েন্ট গুলো ইউজ করা হয়। এই যে যেমন আমাদের এই বিল্ডিংটার কথা চিন্তা করেন, বিম এবং কলাম যেখানে কানেক্ট করা হয়েছে সেখানে তো অবশ্যই বোল্ট জয়েন্ট কানেক্ট করবে। কারণ কি, কারণ ভবিষ্যতে যদি আমার ওই বিম আর কলামটাকে যদি সেপারেট করার প্রয়োজন হয় তাহলে জাস্ট খুব সহজে আমি ওই নাট বোল্টটাকে খুলে ফেললেই এটাকে আমি মানে খুলে ফেলতে পারি। আবার অন্য কোনো জায়গায় যদি ফ্যাব্রিকেশন করতে হয় খুব সহজে ফ্যাব্রিকেশন করতে পারবো। ওয়েল্ডিংটা কোথায় ইউজ করা হয়, যেমন ওই যে বিমের মাঝে যেখানে স্টেপনার ইউজ করা হয়েছে, ব্রেসিং ইউজ করা হয়েছে। এখন ওই যে ব্রেসিং যেভাবে আমরা কানেক্ট করছি ওটা কি কোনো বোল্টের মাধ্যমে কানেক্ট করা যায়? তো ওটা তো কোনো বোল্টের মাধ্যমে কানেক্ট করা যায় না না। স্যার। এই যে সমস্ত জায়গায় আমরা সরাসরি বোল্ট ইউজ করতে পারতেছি না সেই সমস্ত জায়গায় সরাসরি ওয়েল্ডিং ইউজ করা হয়। আর যেই জায়গাগুলো বিশেষ করে আমার খুলে ফেলার প্রয়োজন হইতে পারে বা আমি সহজেই বোল্ট ইউজ করতে পারতেছি সেই সমস্ত জায়গাগুলো বোল্ট ইউজ করা হয়। বুঝতে পারছেন? জি আবার স্যার। ওয়েল্ডিং এর একটা মানে সমস্যা আছে, সেটা হচ্ছে যদি অনেক বেশি মোটা পাত হয় তাহলে সেক্ষেত্রে ওই ওয়েল্ডেড জয়েন্টটা পুরো সেই পাতের মানে পাতটাকে ধরে রাখতে পারে না। যদি এই যে আমাদের এই বিমের সাথে কলাম যেখানে কানেক্ট করা আছে সেখানে দেখবেন মোটামুটি 3/4 ইঞ্চির একটা মোটা পাত প্লেট, তার সাথে হচ্ছে দুই পাশে বোল্ট লাগানো আছে। এখন ওই অত মোটা প্লেট যদি আমরা ওয়েল্ডিং এর মাধ্যমে ধরে রাখতে চাই তাহলে প্রপারলি সেটা ধরে রাখতে পারে না। ওটার উপর যদি হেভি লোড আসে ওয়েল্ডিং সেটা ধরে রাখতে পারবে না। এই সমস্ত জায়গায় হচ্ছে বোল্টেড কানেকশন দেওয়া হয়, বোল্টেড কানেকশন অথবা রিভেটেড কানেকশন। কিন্তু রিভেট এখন আর ইউজ করা হয় না, রিভেট হচ্ছে ব্যাকডেটের একটা সলিউশন, কারণ রিভেট ইউজ করলে ওই কানেকশনটাকে আর খোলা যায় না। এই সমস্ত ক্ষেত্রে বোল্ট ইউজ করা বেশি সুবিধাজনক। ওয়েল্ডিং মেনলি ইউজ করা হয় যেখানে হচ্ছে মানে মোটামুটি থিন পাত, চিকন প্লেট বা পাত, এই সমস্ত জায়গায়। যেমন ওই যেখানে দেখবেন আমরা ব্রেসিং বা স্টেপনারটা লাগাইছি ওই যেই মানে পজিশনে লাগাইছি সেই পজিশনে আমি সহজে বোল্ট দিতে পারতাম না। সেকেন্ড কথাটা হচ্ছে স্টেপনারটা হচ্ছে চিকন পাতলা পাত, এই পাতলা পাতটাকে যদি আমি ওয়েল্ডিং করি তাহলে সে ধরে রাখতে পারে। আচ্ছা তাহলে স্যার তাহলে বিম আমরা, কলামের জয়েন্টে তো শুধু আমরা মানে বোল্ট জয়েন্ট ইউজ করি স্যার হ্যাঁ, সাধারণত। আবার হচ্ছে ওই যে বেস প্লেটও তো এখানে বোল্ট এবং অ্যাঙ্কর রড ইউজ করা হয় এখানে, বেস প্লেটের সাথে কংক্রিটের যে কানেকশনটা সেখানে। বুঝা গেছে? জি স্যার। আবার শুধু যে বিম কলামেই বোল্ট ইউজ করে এরকম না, মানে ট্রাসের ক্ষেত্রে গিয়ে দেখবেন মানে যে সমস্ত জায়গায় মানে মোটা মোটা স্টিলের পাত থাকে বা মোটা কানেকশন জয়েন্ট দিতে হয় সেই সমস্ত জায়গায় আসলে বোল্ট ইউজ করা যায়, বা যদি বোল্ট ইউজ করার সুযোগ থাকে তাহলে সেখানে বোল্ট ইউজ করা হয়। কারণ যদি খুব বেশি এই প্লেটটা যদি খুব বেশি মোটা হয়ে যায়, সাপোজ এটা যদি একটা বেশি মোটা প্লেট হয়ে যায়, এটা বেশি মোটা একটা প্লেট হয়ে যায়, তখন হচ্ছে এই ওয়েল্ডিং দিয়ে ধরে রাখা যায় না। হোল্ডিং ফুললি মানে তার ডিজাইন স্ট্রেংথ নিয়ে আসতে পারে না, বা এখানে যে পরিমাণ লোড পড়বে মোটা পাত্র যখন লোড বেশি থাকবে তখনই ইউজ করবে। লোড যদি খুব বেশি থাকে তাহলে এই মোটা পাতে এই ওয়েল্ডিং এর থিকনেসটা এটা পুরোটা ধরে রাখতে পারে না। আচ্ছা তাহলে এখানে আমরা 4টে টাইপের ওয়েল্ডিং দেখতেছি, তার মধ্যে আমরা যেটা বললাম যে সব থেকে বেশি স্ট্রাকচারাল ইউজ হয় হচ্ছে ফিলেট ওয়েল্ড। এই ফিলেট ওয়েল্ড হচ্ছে এইটা। ফিলেট ওয়েল্ড দেখে চেনার উপায় হচ্ছে এরকম ত্রিভুজ আকৃতির শেপ থাকবে, এরকম ত্রিভুজ আকৃতির শেপ থাকবে, এটা হচ্ছে ফিলেট ওয়েল্ড। ত্রিভুজ আকৃতির এরকম একটা শেপ থাকবে। এছাড়াও আছে গ্রুভ ওয়েল্ড, যেটা হচ্ছে গ্রুভ ওয়েল্ড। একদম মানে এই গ্রুভ ওয়েল্ডের মানে বোঝার উপায় হচ্ছে এই যে এখানে যে বাট জয়েন্ট দেখে আসলাম, বাট জয়েন্টে কি বলছিলাম যে এরকম একটা প্লেট আছে, এরকম আরেকটা প্লেট আছে, এখন দুটা প্লেটকে কানেক্ট করতে হবে, তাহলে কি এই জায়গাটা পুরোপুরি ওয়েল্ডিং করতে হবে। তাহলে এই জায়গাটা পুরো একদম ওয়েল্ডিং করে ফিল আপ করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে গ্রুভ ওয়েল্ড। এটা হচ্ছে স্লট ওয়েল্ড। এই যে এটা হচ্ছে স্লট ওয়েল্ড। স্লট ওয়েল্ড এখানে কি করা হয়েছে,
এইখানে স্লট ওয়েল্ড আর প্লাগ ওয়েল্ড এদের মধ্যে মেন পার্থক্যটা হচ্ছে স্লট ওয়েল্ডের এখানে লেখা আছে দেখেন, ইঞ্চ শ্যাল বি সেমি সার্কুলার or have corners rounded to a radius not less than thickness of part containing slot. এখানে মেইনলি এই স্লট ওয়েল্ড এবং প্লাগ ওয়েল্ড দুইটাই প্রয়োজন হয়। একটা এরকম একটা প্লেট আছে, এর উপর আমরা দুইটা প্লেটের কানেকশন দিই। এখন কানেকশন দেওয়ার ক্ষেত্রে কি করা যেতে পারে, এরকম একটা যেখানে যে ফিগারটা দেখানো আছে, এখানে আরেকটা প্লেট, এখানে আরেকটা প্লেট, এইখানে হচ্ছে একটা স্লট করে এখানে ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে। এই পাতের সাথে এই পাত দুইটা, মানে এই পাতের সাথে ওই ওয়েল্ডিং, এই দুইটা পাত রেখে এইখানে হচ্ছে ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে। তাহলে এখানে হচ্ছে তিনটা পাতকে এই ওয়েল্ডিংটা ধরে রাখছে। এই যে ওয়েল্ডিংটা, এই যে স্লট ওয়েল্ড এবং প্লাগ ওয়েল্ড, এদের যদি আমরা সাইড থেকে দেখি, ক্রস সেকশনাল ভিউ এই সাইড থেকে দেখি, দুটাই একই রকম। পার্থক্যটা কোথায়, যদি আমরা উপরে প্ল্যান ভিউ দেখি, তাহলে এটা হচ্ছে এই যেরকম সেম সার্কুলার, আর এটা হচ্ছে জাস্ট এই রাউন্ডেড, মানে এটা হচ্ছে প্লাগের মতো, এটা হচ্ছে প্লাগের মতো জাস্ট এর উপরে কোনো একটা মানে প্লেট এরকম জাস্ট প্লাগ করে বসানো হবে। এটা হচ্ছে একটু বড় সেমি সার্কুলার, যে এর যে কর্নার গুলো থাকবে এগুলো হচ্ছে রাউন্ডেড আকারে থাকে। তো মোটামুটি আমরা যেহেতু আমাদের এই কোর্সের যে উদ্দেশ্য, আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে স্টিলের বিল্ডিং ডিজাইন করা আর কি। স্টিলের বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আমরা যে সমস্ত মানে যত জায়গায় ওয়েল্ডিং ইউজ করা হয়, সব জায়গায় হচ্ছে ফিলেট ওয়েল্ড ইউজ করা হয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফিলেট ওয়েল্ড, এবং স্ট্রাকচারটি যেখানে আসলে লোড বিয়ারিং একটা জয়েন্ট হিসেবে কাজ করবে বা ওয়েল্ডিং প্রয়োজন, সব জায়গাতে ফিলেট ওয়েল্ডটা ইউজ করা হয়। এরপরে আমাদের এই ফিলেট ওয়েল্ডেরই মেনলি এখানে স্ট্রেংথ ক্যালকুলেশনাল প্রসেস দেওয়া আছে, কি ফর্মুলা আছে সেটা দেওয়া আছে। এখানে বলতেছে ফিলেট ওয়েল্ড স্ট্রেংথ, ডিজাইন স্ট্রেংথ পার ইউনিট লেন্থ অফ এ ফিলেট ওয়েল্ড ইজ বেসড অন দ্য shear resistance to the throat of the weld regardless of the direction of the applied load. তার মানে হচ্ছে এখানে প্রতি ইউনিট লেন্থে এখানে হচ্ছে তার স্ট্রেংথের একটা ফর্মুলা দেওয়া আছে। প্রতি ইউনিট লেন্থ, সাপোজ যদি আমি ইউনিটটাকে যদি 1 ফিটে ফিটে চিন্তা করি, 1 ফিট ইঞ্চিতে চিন্তা করি, তাহলে ইঞ্চিতে অর্থাৎ এটার সাথে যদি আমরা লেন্থ গুণ করি, তাহলে টোটাল ওই কানেকশনটার স্ট্রেংথ কত সেটা আমরা পাবো। এরপরে আমাদের একটা প্রবলেম আছে, প্রবলেম থেকে আমরা ভালোভাবে বুঝতে পারবো। প্রথমত এখানে ফর্মুলাটা যেটা বলা আছে সেটা হচ্ছে 0.75 ইন্টু টিই ইন্টু 0.6 ইন্টু এফ ই এক্স এক্স। এখানে 0.টি যেটা দেখতেছি এটা হচ্ছে তার ইফেক্টিভ থ্রোট ডিসটেন্স। এখানে মনে হয় আমাদের ভ্যালুটা আছে, হ্যাঁ, ইফেক্টিভ থ্রোট সাইজ। ইফেক্টিভ থ্রোট সাইজ যখন আমরা প্লেট ওয়েল্ডের জন্য ইফেক্টিভ থ্রোট সাইজ ইউজ করি, তখন ফর্মুলাটা হচ্ছে এস ডিভাইড বাই রুট ওভার টু। তো ফর্মুলাটা মেনলি আসে কিভাবে, তো যদি একটা প্লেট ফিলেট ওয়েল্ডের কথা চিন্তা করি, ফিলেট ওয়েল্ডটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার শেপের, এই যে এরকম ট্রায়াঙ্গুলার শেপের। এই যে ট্রায়াঙ্গুলার শেপটা দেখতেছি, এই শেপটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, মানে এটা দুটাই হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু আমরা দুইটা প্লেট যখন কানেকশন করবো, কানেকশন তো অবশ্যই 90 ডিগ্রি, এইরকম 90 ডিগ্রি হবে। তার সাথে ফিলেট ওয়েল্ড যখন করা হয়, তো বাকি এই দুটো অ্যাঙ্গেল হয়ে হচ্ছে 45 ডিগ্রি। এই টি যেটা দেখতেছি বা ফ্লোট ডিস্টেন্স যেটা দেখতেছি, ফ্লোট ডিস্টেন্স হচ্ছে এই যে এইটা, দেখাই ফ্লোট ডিস্টেন্স হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে টি, এটা হচ্ছে টি। এই ডিসটেন্সটা ক্যালকুলেশন করার জন্য আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করি, তাহলে সাইন অনুপাত চিন্তা করি অথবা কজ অনুপাত চিন্তা করি। সাইন 45 ডিগ্রির ভ্যালুটাও হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রির ভ্যালুটাও হচ্ছে 1/√2। তো সেখান থেকে ভ্যালুটা আসতেছে কিন্তু টি s/√2। এখানে এস যেটা বলা আছে, এসটা হচ্ছে ওয়েল্ডিং এর থিকনেস। আমরা যখন প্রবলেম সলিউশন করবো তখন এটা আরো ভালোভাবে দেখবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে FEXX। এই FEXX টা হচ্ছে এখানে কি ধরনের ওয়েল্ডিং ইউজ করা হইতেছে সেটার উপরে ডিপেন্ড করে। যেমন কয়েকটা স্ট্রেংথ আছে FEXX এর, মানে কয়েকটা স্ট্রেংথ আছে, এটা হচ্ছে এই E60 হইতে পারে, E70 হইতে পারে। এগুলা ডিনোট করে বা ডিফাইন করে হচ্ছে এইখানে যে ওয়েল্ডিংটা ইউজ করা হয়েছে সেই ওয়েল্ডিং এর টেনসাইল স্ট্রেংথটা কত। মেইনলি এখানে যদি এই FEXX যদি 70 বলা হয়, 70 PSI বলা হয়, বা E70 যদি লেখা থাকে, তার মানে হচ্ছে ওইখানে যে ওয়েল্ডিংটা ইউজ করা হয়েছে তার টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 70 PSI। যদি E60 লেখা থাকে তার মানে ওখানে যে ওয়েল্ডিংটা ইউজ করা হয়েছে তার স্ট্রেংথ হচ্ছে ওয়েল্ডিং স্ট্রেংথ হচ্ছে 60 PSI। মেইনলি এই দুইটা ইউজ করা হয়, E60 E70। তো আমাদের প্রবলেম অনুযায়ী যেটা বলা থাকে সেটাই ভ্যালুটাই আমরা ইউজ করি। এরপরে আর দুইটা যেটা লেখা আছে এটা হচ্ছে এই দুটো ইম্পর্টেন্ট না আমাদের। এই দুইটা ভ্যালুটা লাগে হচ্ছে যখন আমরা
এই যে ওয়েল্ডিংটা আছে ওই ওয়েল্ডিং এর সাথে আমরা ইল্ড ডিসটেন্স ক্যালকুলেশন করতে চাই, এই ফর্মুলাটা হচ্ছে ওয়েল্ডিং এর ইল্ড ডিসটেন্সের ক্যালকুলেশনের ফর্মুলা। আর এই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে ওয়েল্ডিংটা আছে সেই ওয়েল্ডিং এর রাপচার স্ট্রেন্থ ক্যালকুলেশনের ফর্মুলা। মেইনলি এই ফর্মুলাটা থেকে এর সাথে হচ্ছে সাথে একটা এল গুণ করা হয়, এল গুণ করা হয়। এল গুণ করলে আমরা হচ্ছে এটা এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে পার ইউনিট লেন্থ স্ট্রেন্থ। যদি আমরা টোটাল কানেকশন ডিসটেন্স ক্যালকুলেশন করতে চাই তাহলে এটার সাথে আমাদের লেন্থ গুণ করতে হয়। তো মেইনলি আমাদের ফর্মুলা হচ্ছে এই তিনটাই। একটা ওয়েল্ডিং এর স্ট্রেন্থ, ওয়েল্ড স্ট্রেন্থ ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এইটা। এখন যে ওয়েল্ডিং এর কানেকশনটা দিলাম সেই কানেকশনটার ইল্ড স্ট্রেন্থ বা কানেকশনটা ইল্ডিং হয়ে যাইতেছে কিনা সেটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা। এই কানেকশনটা রাপচার হয়ে যাবে কিনা সেটা ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এইটা। তো আমরা একটা প্রবলেম দেখি, প্রবলেম সলিউশন কিভাবে করতে হয় সেখান থেকে ফর্মুলাগুলো ইউজ করে কিভাবে ওয়েল্ডিং এর স্ট্রেন্থ ক্যালকুলেশন করা যায় সেটা দেখি। এখানে একটা ফিগার দেওয়া আছে, কোন প্রশ্নে বলা আছে টেনশন মেম্বার স্প্লাইস ইজ মেড উইথ 1/4 ইঞ্চি E70 ফিলেট ওয়েল্ড। তার মানে হচ্ছে এখানে বলা আছে এখানে যে ওয়েল্ডিংটা ইউজ করা হয়েছে সেই ওয়েল্ডিং এর থিকনেস হচ্ছে 1/4 ইঞ্চি, 1/4 ইঞ্চি। এবং এখানে যে ইলেকট্রোডটা ইউজ করা হয়েছে এই ইলেকট্রোডের স্ট্রেংথ হচ্ছে 70 কেএসআই। E70 মানে হচ্ছে 70 কেএসআই ইলেকট্রোড। This side of the splice is welded as shown। তার মানে হচ্ছে এখানে একটু খেয়াল করেন, এখানে যে আমরা প্ল্যানটা দেখতেছি এই প্ল্যানে আমরা দেখতেছি এই এটা হচ্ছে একটা বড় প্লেট, এর উপরে একটা ছোট প্লেট লাগানো আছে এবং এই প্লেটটা এইভাবে ওয়েল্ডিং করে লাগানো আছে। কিন্তু এই প্লেটটা কিন্তু এই যদি আমরা ক্রস সেকশনটা দেখি এখানে মেইনলি প্লেট আছে হচ্ছে ছোট প্লেট আছে দুইটা। সেম সেম এই আকৃতির আরেকটা প্লেট কিন্তু একদম এই যে বড় প্লেটটা নিচেও আছে, নিচেও আছে যে এখান থেকে যেটা দেখা যাইতেছে অর্থাৎ সেম এই উপরে আমরা যে ফিগারটা দেখতেছি এরকম একটা কানেকশন একদম এই যে বড় প্লেট তার ওই পাশেও নিচের পাশেও আছে। সেটাই হচ্ছে এখানে এই ফিগারটা দেখানো হয়েছে। এরপরে বলা আছে এখানে যে বড় প্লেটটা আছে সেই বড় প্লেটটার ডাইমেনশন হচ্ছে 1/2 × 6। আমরা জানি যে যখন এরকম প্লেট আকারে লেখা থাকে প্রথম যে ডাইমেনশন সেটা হচ্ছে তার থিকনেস, পরের যে ডাইমেনশন সেটা হচ্ছে তার উইডথ। আর ছোট যে প্লেট এখানে 2pl লেখার কথা লেখার কারণ হচ্ছে এখানে দুইটা প্লেট আছে, দুইটা প্লেট আছে এজন্য 2pl লিখছি, উপরে একটা প্লেট নিচে একটা প্লেট। প্রত্যেকটা প্লেটের ডাইমেনশন কত, থিকনেস হচ্ছে 5/16 আর তার প্রস্থ এবার তার প্রস্থ হচ্ছে 3 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 3 ইঞ্চি। এখানে যত ধরনের স্টিল ইউজ করা হয়েছে এই প্লেট বা এই প্লেট সব প্লেটেরই এখানে হচ্ছে স্টিলের টাইপ হচ্ছে A36 স্টিল। ডিটারমাইন দ্য মিনিমাম ডিজাইন ক্যাপাসিটি বেসড অন ওয়েল্ডিং ডিস্টেন্স। তার মানে সেই যে কানেকশনটা করা হয়েছে এখন এই সেই কানেকশনটা কি পরিমাণ লোড নিতে পারবে তার স্ট্রেংথ কত, এই স্ট্রেংথটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। আমরা একটু দেখি যে প্রথমে বলা আছে যত প্লেট আছে প্রত্যেকটা প্লেটের টাইপ হচ্ছে A36 স্টিল, তার মানে হচ্ছে 36 psi আর আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 58 psi। আর ওয়েল্ডিং স্ট্রেংথ বলা আছে হচ্ছে E70 ইলেকট্রোড, E70 মানে হচ্ছে ইলেকট্রোড 70, ইলেকট্রোড 70 psi। তো সেটা দেখা যাচ্ছে ওয়েল্ডিং স্ট্রেংথ হচ্ছে 70 psi। এখন ওয়েল্ডিং এর লেন্থ কত, ওয়েল্ডিং এর লেন্থটা কত আমরা একটু এদিকে খেয়াল করি। ওয়েল্ডিং আসলে কতটুকু লেন্থ করা আছে, এখান থেকে এটুকু বলা আছে 3 ইঞ্চি, এখান থেকে এটুকু হচ্ছে 3 ইঞ্চি, তাহলে 3 3 6। এখন এইখান থেকে এটুকু কত বলতে পারবেন, এখান থেকে এটুকু কত, এটা তো সরাসরি ফিগারে বলা নাই, তাহলে এখান থেকে এইটুকু লেন্থ কত, স্যার 6 স্যার। কত স্যার আমাদের তো প্লেটটা বলা আছে 5/16 যেটা এটা থিকনেস, প্রস্থটা তো স্যার 3 ইঞ্চি বলা স্যার, এটা তো স্যার প্রস্থ বরাবর না, তাহলে 3 ইঞ্চি হওয়ার কথা। রাইট, এটা হবে কিন্তু 3 ইঞ্চি। মানে এই বড় প্লেটটা মানে অনেকেই অনেক সময় ভুল করে যেটা তাদের কথা শুনে যেটা দেখি এই বড় প্লেটের থিকনেস হচ্ছে 6 ইঞ্চি, কিন্তু আমাদের ওয়েল্ডিং করা আছে তো ছোট প্লেটে। ছোট প্লেটের থিকনেস কত, ছোট প্লেটের ডাইমেনশনে এই যে লেখা আছে এখানে 5/16, প্রথমটা হচ্ছে তার থিকনেস আর পরেরটা হচ্ছে তার পোস্ট উইডথ। তো এই ছোট প্লেটের পোস্ট হচ্ছে 3 ইঞ্চি, টোটাল লেন্থ কত, এটা 3, এটা যদি 3 হয় তাহলে এই পাশেও 3, তাহলে 3 3 6 আর এটাও 3, এটা 9। টোটাল লেন্থ অন ওয়ান সাইড হচ্ছে 9 ইঞ্চি। ওয়ান সাইড কেন বললাম, কারণ সেম টাইপের ওয়েল্ডিং এই সারফেসেও আছে, উপরের সারফেস যেটা দেখতেছি সেটা হচ্ছে এইটা, সেম সাইড মানে টাইপের ওয়েল্ডিং আবার নিচেও আছে। যদি টোটাল ওয়েল্ডিং এর লেন্থ ক্যালকুলেশন করি তাহলে টোটাল ওয়েল্ডিং কিন্তু এখানে আছে হচ্ছে উপরে 9 নিচে 18। সেটা পরে আমি জাস্ট এক সাইড যদি চিন্তা করি, এক সাইড চিন্তা করলে এখানে 3 এখানে 3 এখানে 3, তাহলে টোটাল এক সাইডের ওয়েল্ডিং এর লেন্থ হচ্ছে 9 ইঞ্চি। এরপরে ওয়েল্ডিং এর সাইজ বলা আছে হচ্ছে 1/4 ইঞ্চি। যদি আমরা 4টা ক্যালকুলেশন করি, আমি বললাম 4 টি ইকুয়াল টু s/√2
বা এস ইন্টু 1/√2 সেটাই করে নেব। এস ওভার এস বাই রুট ওভার 2 যদি ক্যালকুলেশন করি 1/4 মানে হচ্ছে 0.25 ডিভাইডেড বাই রুট ওভার 2, রুট ওভার 2 এর ভ্যালুটাই হচ্ছে 1.414, ক্যালকুলেশন করলে ভ্যালুটা হচ্ছে 0.177 ইঞ্চ। এখন জাস্ট আমি ফর্মুলাতে বসাই দিব। ফিলেট ওয়েল্ডের যদি স্ট্রেংথ ক্যালকুলেশন করতে চাই, ফিলেট ওয়েল্ডের স্ট্রেংথের আমরা ক্যালকুলেশনের ফর্মুলাটা দেখলাম 0.75 ইন্টু টিই ইন্টু 0.6 এফএক্সএক্স, উপরে এই পর্যন্তই ছিল যে 0.75 ইন্টু টিই ইন্টু 0.6 এফএক্সএক্স। কিন্তু এই যে ভ্যালুটা ছিল এটা ছিল বলা ছিল যে প্রতি ইউনিট লেন্থ, টোটাল যদি স্ট্রেংথটা ক্যালকুলেশন করতে চাই তাহলে এটার সাথে লেন্থ গুণ করতে হবে। তো সেটা এখানে করা হয়েছে, আগের ফর্মুলাটার সাথে লেন্থ গুণ করা হয়েছে। 0.75 into T এর ভ্যালু 0.177 into 0.6 into E FEXX দেওয়া আছে 70 KSI, তার সাথে লেন্থ। টোটাল ওয়েল্ডিং এর লেন্থ কত? উপরের যে সারফেস, উপরের সারফেস এখানে আছে 9 ইঞ্চি। এখন আমি যেহেতু এখান থেকে আমি প্ল্যানে দেখতে পাচ্ছি উপরেও একটা প্লেট আছে, নিচেও একটা প্লেট আছে, টোটাল লেন্থ হবে হচ্ছে উপরে 9 নিচে 9, তার মানে হচ্ছে 18 ইঞ্চি। তো সেটা এখানে লেখা আছে 9 প্লাস 9। ক্যালকুলেশন করলে ফিলেট ওয়েল্ডের ওয়েল্ডিং স্ট্রেংথ আসে হচ্ছে 100.4 কি। তার মানে হচ্ছে এই যে এখানে যে ওয়েল্ডিংটা আমি দেখতেছি, এখানে যে ফিলেট ওয়েল্ডিং করা হয়েছে, এই ওয়েল্ডিংটায় 100 কি লোড ধরে রাখতে পারে। এই যে এই পাশে যে লোড দেওয়া আছে, এই যে পাশে যে লোড দেওয়া আছে, এই পি এর ভ্যালু যদি 100 হয়, 100 পর্যন্ত সে ধরে রাখতে পারে। যদি 100 থেকে বেশি হয়ে যায় তখন এই ওয়েল্ডিংটা ফেল করবে। এটা হচ্ছে ওয়েল্ডিং এর স্ট্রেংথ আমরা ক্যালকুলেশন করি। এখন আরেকটা অসুবিধা আছে, এই যে যখন আমরা টেনশন মানে ডিজাইন অফ টেনশন মেম্বার চ্যাপ্টারটা পড়ি, তখন আমরা কি করতাম, এই টেনশন প্লেটের আবার কি করতাম, ইল্ডিং চেক দিতাম আর রাপচার চেক দিতাম। এখন এই যে কানেকশনটা, ওয়েল্ডিং যে কানেকশনটা, এখন এই ওয়েল্ডিং এর কানেকশনের ক্ষেত্রে আমাদের এখানে এর ওই ইল্ডিং এবং রাপচার চেক দিতে হবে যে আসলে আমরা স্ট্রেন্থ দেখতে পাচ্ছি যে ঠিক আছে 100 কি, মানে 100 কি স্ট্রেন্থ নেওয়ার আগেই কি ইল্ডিং হয়ে যাইতেছে নাকি রাপচার হয়ে যাইতেছে, বা এই এর কোনোটা হইতেছে কিনা সেটা আবার চেক দিতে হবে। তো দেখি সেটা চেক দিব। তো প্রথমে যখন আমরা ইল্ডিং চেক দিতেছি, ইল্ডিং ইল্ডিং এর ফর্মুলাটা এখানে লেখা আছে 0.6 ইন্টু টি ইন্টু এফ ওয়াই, 0.6 ইন্টু টি ইন্টু এফ ওয়াই। সেই ফর্মুলাটা এখানে ইউজ করা হয়েছে। এখানে পায়ের ভ্যালুটা হচ্ছে 1। মেইনলি আমরা যখন ওই টেনশন মেম্বার চ্যাপ্টারটা পড়ি তখন কিন্তু আমরা এখানে ইল্ডিং এর ক্ষেত্রে পায়ের ভ্যালু ইউজ করছিলাম 0.9। এখানে যদি কেউ 0.9 ইউজ করে কোনো অসুবিধা নেই, সেটা আরেকটু কনজারভেটিভ হবে, আরেকটু মানে ভ্যালুটা কমায়, মানে ম্যাটেরিয়ালের এই ভ্যালুটা কমায় ধরা হবে। তো সেটাতে কোনো অসুবিধা নাই, কেউ যদি 0.9 ইউজ করে তাতেও কোনো সমস্যা নেই, যদি কেউ 1.0 ইউজ করে তাতেও কোনো সমস্যা নেই। ইল্ড স্ট্রেংথের ফর্মুলা যদি আমরা টোটাল ইল্ড স্ট্রেংথ ক্যালকুলেশন করতে হয় তাহলে কি করতে হবে, এটার সাথে জাস্ট একটা এল গুণ করে দিতে হবে। তো সেটাই করা হয়েছে। পায়ের ভ্যালুটা ধরা হয়েছে 1.0, তার সাথে হচ্ছে 0.6 ইন্টু টি ইন্টু এফ ওয়াই, তার সাথে হচ্ছে এল। এখন এখানে প্লেট কিন্তু আছে দুইটা, এখানে প্লেট আছে দুইটা টাইপের, একটা হচ্ছে ইনার প্লেট আর একটা হচ্ছে আউটার প্লেট। ইনার প্লেট কোনটা, এই যে মাঝখানে যে বড় প্লেটটা দেখতেছি এটা হচ্ছে ইনার প্লেট, কারণ এটা দুইটা প্লেটের মাঝে আছে, ইনার পজিশনে আছে, তাই এটা হচ্ছে ইনার প্লেট। আর এই যে বাইরে যে দুইটা ছোট ছোট প্লেট দেখতেছি এগুলোকে বলতেছে আউটার প্লেট, কারণ এই দুটো হচ্ছে সাইডে আছে, যে বাইরের দিকে আছে। তো এখন যখন আমরা ইল্ডিং এবং রাপচার সেক দিব, এই দুইটা প্লেটেরই আলাদা আলাদা সেক দিতে হবে, ইনার প্লেট এবং আউটার প্লেট দুইটারই আলাদা আলাদা সেক দিতে হবে। এখানে প্রথম ইনার প্লেটের এই ইল্ডিং এবং রাপচার সেক দেওয়া হয়েছে। ফর্মুলাটা খুবই সহজ। ইনার প্লেটে যখন আমরা ইল্ডিং সেক দিতেছি 0.6 টি, টি মানে হচ্ছে যেই প্লেটের আমরা সেক দিতেছি সেই প্লেটের থিকনেস কত। এই যে আমরা প্রথম ইনার প্লেট যদি বলি, মাঝখানের এই বড়টা হচ্ছে ইনার প্লেট। ইনার প্লেটের থিকনেস যেখানে ডাইমেনশন বলা আছে, এর ডাইমেনশন হচ্ছে 1/2 ইন্টু 6, তার মানে থিকনেস হচ্ছে 1/2 আর প্রস্থ হচ্ছে 6, তার মানে ইনার প্লেটের মানে থিকনেসটা হচ্ছে 1/2। সেটাই দেখা আছে 0.6 ইন্টু 1/2, তার সাথে এখানে বলাই আছে যে যত স্টিল আছে সব স্টিলের এফ ওয়াই হচ্ছে 36, তাই এখানে বসাইছি 36, তার সাথে লেন্থ, ইনার প্লেটের এখানে লেন্থটা হচ্ছে 9। তো ক্যালকুলেশন করলে ইল্ডিং এর তার স্ট্রেংথ আসে হচ্ছে 97.2, 97.2। এখন যদি রাফসার ক্যালকুলেশন করতে চাই ফর্মুলাটা হলো এটা 0.75 ইন্টু মাঝখানের দুটো একই থাকে 0.6 ইন্টু টি প্লাস রাফসার। আমরা এর আগে যখন টেনশন মেম্বার করছি সেখানেও দেখছি ইল্ডিং ডিপেন্ড করে হচ্ছে ইল্ড স্ট্রেংথের উপরে, রাফসার ডিপেন্ড করে হচ্ছে আলটিমেট স্ট্রেংথের উপরে। এখানে জাস্ট এই এফ ওয়াই এর জায়গায় এফ ই, তাছাড়া মেন ফর্মুলাতে কোনো পার্থক্য নেই। তবে এখানে ফ্যাক্টর যেটা পাই ফ্যাক্টরের ভ্যালুটা হয়ে যায় 0.75। তো সেটাই এখানে বলা আছে 0.75 ইন্টু 0.6, এখানে ভ্যালুটা মিসিং আছে, এখানে মাঝখানে হচ্ছে আরেকটা 0.6 হবে, 0.75 ইন্টু 0.6
0.75 into 0.6 এখানে হচ্ছে এই ভ্যালুটা মিসিং আছে, এখানে জাস্ট এখানে টাইপিং মিস্টেকস আছে, কিন্তু এখানে ক্যালকুলেশনটা আবার ঠিক আছে। ক্যালকুলেশনের সময় এখানে 0.6 করে ক্যালকুলেশন করা হয়েছে। আপনারা ক্যালকুলেশন করার সময় এটা অবশ্যই 0.6 করে নিন। 0.75 into 0.6 into thickness হচ্ছে হাফ, তার সাথে আলটিমেট ডিসটেন্স যেহেতু এ 3660, এ 3660 এর এ ফিট হচ্ছে 58, তার সাথে লেন্থ হচ্ছে 9। ক্যালকুলেশন করলে এদের রাপচার স্ট্রেংথটা আসে, ইনার প্লেটের রাপচার স্ট্রেংথ হচ্ছে 117.4 পার্সেন্ট। তাহলে আমরা ইনার প্লেটের ক্ষেত্রে ইল্ডিং এবং রাপচার দেখলাম। তবে এখানে আমরা এখান থেকে কি লক্ষ্য করলাম যে উপরে যে ওয়েল্ডিংটা আছে, ওয়েল্ডিং এর স্ট্রেংথ হচ্ছে 120, কিন্তু এই যে প্লেটটা আছে, এই প্লেটটা ইনার প্লেট, যেটা ইনার প্লেট দেখলাম 97 কি লোড নেওয়ার পরে ইনার প্লেটটা ইল্ড হয়ে যায়। তার মানে যদিও এই এই যে মানে কানেকশনটা আছে, এই কানেকশনের স্ট্রেংথ 120, সে কিন্তু 120 লোড নিতে পারবে না। 97 কিপের পরে এই মাঝখানে যে ইনার প্লেটটা আছে, ইনার প্লেটটা ফেল করে যাবে, ইল্ড হয়ে যাবে। তো দেখি আমরা আউটার প্লেটটাও চেক দিয়ে দেখি যে আউটার প্লেটে আবার এর থেকে কম কোনো লোডে ফেল করে যায় কিনা। আউটার প্লেটে যখন ইল্ডিং এবং র্যাপচার চেক দিব, হুবহু একই ফর্মুলা, কোনো পার্থক্য নাই। 1 ফ্যাক্টরটা ইউজ করছে 1, ইল্ডিং এর ক্ষেত্রে ফ্যাক্টরটা ইউজ করছে 1, কেউ যদি 0.9 ইউজ করে তাতে অসুবিধা নেই। কিন্তু 0.6 তার সাথে থিকনেস টি, এফ ওয়াই, এম। 1 তো জাস্ট ভ্যালুটা 1, তাই এখানে 1 লেখা হয় নাই। 0.6 তার সাথে থিকনেস আউটার প্লেট যেটা আছে, আউটার প্লেট হচ্ছে এই যে ছোট ছোট প্লেটগুলো, এই ছোট ছোট প্লেটের ক্ষেত্রে এখানে ডাইমেনশন দেওয়া আছে হচ্ছে 5/16 into 3, তার মানে তার থিকনেস হচ্ছে 5/16। তাই এখানে থিকনেসের জায়গায় বসানো হচ্ছে 5/16। এ 3660 এর এফ ওয়াই হচ্ছে 36। আর এখন যদি লেন্থ চিন্তা করি, এখানে প্লেট আছে মেনলি দুইটা। আগের বার যখন আউটার প্লেটের আমরা ক্যালকুলেশন করি, আউটার প্লেট ছিল একটা, তাই কিন্তু লেন্থ শুধু 9 লিখছি। ইনার প্লেট আছে দুইটা, উপরে একটা আছে নিচে একটা আছে, তাহলে উপরে তার লেন্থ 9, নিচেও লেন্থ 9। আউটার প্লেটের এখানে যখন আমরা লেন্থ বসাবো, লেন্থ হবে হচ্ছে 9 into 2, তার মানে হচ্ছে 18। ক্যালকুলেশন করে এখানে ভ্যালুটা পাওয়া গেছে হচ্ছে 121.5 কি। সেম ভাবে যদি আমরা রাপচার ক্যালকুলেশন করি, 0.75, এখানে আলাদাভাবে 0.6 হবে। তার সাথে হচ্ছে থিকনেস, আউটার প্লেটের থিকনেস হচ্ছে 5/16, এফি হচ্ছে 58, তার সাথে লেন্থ হচ্ছে, যেহেতু দুইটা প্লেট আছে, 9 into 2। ক্যালকুলেশন করে ভ্যালুটা আসছে 117.4। এখানে কোনো একটা ভ্যালুতে ক্যালকুলেশন মিস্টেকস আছে, এই জন্য দুইটা ভ্যালু সেম একই রকম আসছে। এটা ক্যালকুলেশন করে আপনারা যেটা পান সেটাই লিখবেন। এটা জাস্ট এইখানেও ঠিক আছে, জাস্ট এখানে 0.6 না বসানোর কারণে এখানে ভ্যালু দুটা ভুল ভ্যালু আসছে। এখন এই যে টোটাল আমরা কয়টা স্ট্রেন্থ পাইলাম, প্রথমে ওয়েল্ডিং স্ট্রেন্থ পাইলাম হচ্ছে 100.4 ফিট। তারপরে আমরা যে প্লেটগুলো ছিল সেই প্লেটের আবার ইল্ডিং এবং রাপচার চেক দিলাম। ইল্ডিং চেক দিয়ে প্রথমে ইনার প্লেটের ইল্ডিং পেলাম 97, রাপচার পেলাম 117। আউটার প্লেটের ইল্ডিং পেলাম 121, রাপচার পেলাম 117। এখন টোটাল যে কানেকশনটা, টোটাল কানেকশনের স্ট্রেংথ কত হবে? এই যে এখানে 5টা স্ট্রেংথ ক্যালকুলেশন করছি, এর মধ্যে যেটা মিনিমাম সেটা হবে কানেকশনের স্ট্রেংথ। কেন? কারণ যদিও ওয়েল্ডিং যেটা আছে সে ওয়েল্ডিং 100 কি লোড ধরে রাখতে পারে বা লোড নিতে পারে, কিন্তু 97 কি যাওয়ার পরে মাঝখানে যে প্লেটটা আছে সেটা ইল্ড করে যাবে, মাঝখানে একটা প্লেটটা ফেল করে যাবে। তো মাঝখানে প্লেটটা ফেল করে যাওয়া মানে হচ্ছে ওভারঅল কানেকশনটা ফেল করে যাবে। তাই পরে আউটার প্লেটের স্ট্রেংথ বেশি থাক বা কম থাক, যে কোনো একটা কম্পোনেন্ট ফেল করা মানে কানেকশনটা ফেল করে যায়। এখান থেকে আমরা সব স্ট্রেংথগুলো বের করার পরে যেটা মিনিমাম পাইতেছি সেটাই লিখতেছি হচ্ছে তার ডিজাইন স্ট্রেংথ বা ডিজাইন ক্যাপাসিটি। সেটাই লেখা আছে বেস প্লেট, ইনার প্লেটের বেস প্লেট ইল্ডিংটা গভর্ন করে, তার ডিজাইন ক্যাপাসিটি বা ডিজাইন স্ট্রেংথ, এই কানেকশনটা ডিজাইন স্ট্রেংথ হচ্ছে 97.2। এই প্রবলেমটাতে কারো কোনো অসুবিধা আছে? প্রবলেমটা খুবই ছোট প্রবলেম, সহজ প্রবলেম। ওয়েল্ডিং এর প্রবলেম যদি আসে তাহলে এরকম প্রবলেমই আসবে, হয়তো ঘোরানো পেছানো থাকতে পারে। এখানে এই প্লেটের কানেকশনটা ঘোরানো পেছানো থাকতে পারে, এখানে দুইটা প্লেট মানে এরকম এরকম কানেকশন না দিয়ে জাস্ট একটা প্লেটের কানেকশন দেওয়া থাকতে পারে, বা এখানে আরো আরেকটা প্লেটের কানেকশন দেওয়া থাকতে পারে। তো সলিউশন প্রসেস হচ্ছে একই রকম, সলিউশন প্রসেসে কোনো চেঞ্জ নেই। স্যার মিডের থেকে স্যার ফাইনালের সিলেবাসটা অনেক বড়। সেটা তো আমি মিডিয়ায় পড়ানোর আগেও বলছিলাম যে মিডিয়া সিলেবাসটা হচ্ছে খুবই সহজ ছোট, ফাইনালের সিলেবাসটা তার থেকে তুলনামূলক কঠিন এবং বড়। এটা হচ্ছে প্রথম শুরু থেকেই বলা হইতেছে। কিন্তু আমাদের যে চ্যাপ্টারগুলা আসলে এখন ধরেন মিডের যে সিলেবাসটা ছিল তার সাথে যদি অন্য আরেকটা চ্যাপ্টার যোগ করে দিতাম তাহলে আবার ওই সিলেবাসটা বড় হয়ে যেত। আবার এর একটা সিনক্রোনাইজেশন থাকে, সাপোজ যদি আমি আগেই কানেকশন করাই ফেলি তারপরে হচ্ছে ওই বেস প্লেট বা বিম পড়াই, তাহলে আসলে সিনক্রোনাইজেশনটা ঠিক থাকে না।
এই জন্য আমরা আর কি 2টা চ্যাপ্টার মিডে পড়াই, বাকি যে 3টা চ্যাপ্টার সেগুলো হচ্ছে ফাইনালে পড়ানো হয়। এই প্রবলেমটাতে কারো কোনো অসুবিধা আছে? আসলে পারা যাবে? জি স্যার।